This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি এখন যাই, পরে কথা হবে। পিটার, একটা কথা মনে রেখো, ক্ষমতার সঙ্গে সঙ্গে দায়িত্ব আসে, পালন করতে হয়। একটু বাংলা করে শোনালাম আপনাদের, কিন্তু আসলে কথাটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে কমিক্স, তারপর সিনেমা, দুটো জায়গাতেই স্পাইডারম্যান পিটার পার্কার, যে আলটিমেটলি স্পাইডারম্যান হয়ে চারপাশে ঘুরে বেড়াতো, সে পিটার পার্কারের কাকা বেনের কথাগুলো মুক্তোর মতো জলজল করছে। ওই কথাটা, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। অসীম ক্ষমতার সঙ্গে আসে বিরাট দায়িত্ব। ক্ষমতা আর দায়িত্ব, এই দুটো একে অন্যের সাথে কি অদ্ভুতভাবে জড়িত, তাই না? এবং এটা অনেক সময় মানুষজন ভুলে যায়, কিন্তু যেখানেই সেটার মধ্যে সামঞ্জস্য থাকে না, সেখানেই যত গণ্ডগোলের শুরু হয়। এই স্পাইডারম্যানের ক্ষেত্রেই দেখুন না, সাধারণ একটা ছেলে ছিল পিটার পার্কার, কিন্তু ওই মাকড়সার কামড় খেয়ে অসাধারণ ক্ষমতার অধিকারী হয়ে গেছিল। ঠিক যেরকম করে সাধারণ মানুষ হঠাৎ করে নেতা হয়ে যায়, সেরকম ব্যাপার আর কি। মানে নেতা হলেই তো প্রচুর ক্ষমতা আসে। তো যাই হোক, পিটার পার্কার যখন সে স্পাইডারম্যান হয়ে গেছিল, প্রথমে কিন্তু ওই বিরাট যখন দেখেছিল ক্ষমতা, সে উড়ে বেড়াতে পারে প্রায় ওই নেট ছুটতে অথবা দেওয়াল বেয়ে উঠতে পারে মাকড়সার মতো, তখন কিন্তু সে প্রথমে তার ক্ষমতা অপব্যবহার শুরু করেছিল। ওই অনভ্যাসের ফোঁটা চচ্চর করে বলে না, সেই রকম অবস্থা হয়েছিল তার। এবার সেই যে স্বার্থপরের মতো আচরণ, সেটাই কিন্তু তার কাকা তিনি ভালোভাবে নেননি, আর সেই জন্য তিনি পিটারকে এই উপদেশটা দিয়েছিলেন, কাকা বেন, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। ক্ষমতার সাথে দায়িত্বের এই যে সমানুপাতিক সম্পর্ক, এই কথাটা আজ কেন তুলছি বুঝতেই তো পারছেন। কারণ যখনই নেতা, ক্ষমতা, এই বিষয়গুলো সব আসবে, তখন তো আমাদের রাজ্য রাজনীতি তার থেকে খুব একটা দূরে থাকতে পারে কি। তুলছি এই কথাগুলো তার কারণ রাজ্যে প্রথমবারের জন্য বিজেপি সরকার ক্ষমতায় এসছে, বিরাট জনমত নিয়ে এসছে, অসীম ক্ষমতা নিয়ে এসছে। কারণ ডবল ইঞ্জিন সরকার, ডবল জোর, ওপাশে কেন্দ্র, সেখানেও বিজেপির সরকার, এখানে রাজ্যে এখন বিজেপির সরকার, সব মিলিয়ে জোরদার ব্যাপারটা আর কি। কিন্তু দায়িত্বটা, সেটাও তো এই একইভাবে এই ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে সমানুপাতিক হারেই বেড়েছে। আর সে দায়িত্ব কিন্তু বড় সহজ ব্যাপার না। কেন নয় ভাবছেন তো? ভাবছেন যে এরা তো কেন্দ্রেও, তারা তো এতদিন ধরে সরকার চালাচ্ছেন, তো তাদের অভিজ্ঞতা আছে। আরে এতগুলো রাজ্যে বিজেপি সরকার রয়েছে, তো তার নিশ্চয়ই দায়িত্ব সম্পর্কে যথাযথভাবে অবহিত আছে, ওটা নিয়ে খুব একটা চাপটাপ হবে না আর কি। কিন্তু তাও বলছি, এ দায়িত্ব সে দায়িত্ব নয়, আমাদের এখানে দায়িত্বটা একটু কঠিনই। কারণ রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো কেউ তারা তো তাদের সহযোগী হয়ে গেছেন। চেনেন তো রচনা বন্দ্যোপাধ্যায়? ইদানিংকালে মানে যে কোনো বিরোধী দলের রচনা লিখতে দিলেই ঘুরে ফিরে তাদের এই দল বদল করে সমর্থন বদলে ফেলার দিকে চলে যায়, এটা আমি জানি। কিন্তু বিশ্বাস করুন, এটাই তো এই মুহূর্তে সব থেকে বড় ঘটনা, যেটা একটা সুদূর প্রসারী প্রভাব আমাদের রাজ্য রাজনীতিতে রয়েছে। তো সেই রচনা বন্দ্যোপাধ্যায় তো তাদেরই একজন না, সরাসরি দলে যোগ দেননি, মানে বিজেপিতে যোগ দেননি, কিন্তু এনসিপিআই এর জার্সি গায়ে দিয়ে এনডিএতে যোগ তো দিয়ে দিয়েছেন। ফলে তাকে সামনে রাখার মানে, বা তাকে সঙ্গে রাখার মানে হচ্ছে তার ওই মুখ নিঃসৃত মণিমাণিক্যগুলো সামলে রাখার গুরুদায়িত্বটা
সরাসরি হয়তো না, কিন্তু ঘুর পথে খানিকটা তো এসে পড়া, তাই তো? ফলে যেটা যেটা রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন তার দায়িত্ব খানিকটা হলেও, বা সেই কথাগুলোকে সামলে রাখার দায়িত্ব খানিকটা হলেও এখন বিজেপির ওপর এসে পড়েছে। এবার জানি যে রচনার নামটা করার সঙ্গে সঙ্গে আপনাদের মনে পড়ে গেছে যে এই মুহূর্তে যে মন্তব্যটা সব থেকে ভাইরাল আর কি। অবশ্য একটা না, একাধিক মন্তব্য আছে যেগুলো আমাদের রাজ্য রাজনীতির পক্ষে যুগান্তকারী বললেও কম বলা হয়, এবং সত্যি কথা বলতে কি আমাদের চোখ খুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। সেই যে কবে তিনি সিঙ্গুরে যেতে যেতে রাস্তার দুধারে ধোঁয়া দেখেই বুঝে গেছিলেন প্রচুর কলকারখানা হচ্ছে, সব কলকারখানার থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেই দিন থেকে আমরা বুঝেছিলাম যে আমরা যে এই রাজ্যে শিল্প দেখতে পাইনি গোটা তৃণমূলের আমলে, সেটা ভুল ছিল। যেখানে দেখিবে ধোঁয়া সেখানে বুঝিবে আছে শিল্প, এটা এই মহান জ্ঞানটা তিনি আমাদের দিয়েছিলেন। তো আমরা তারপর থেকে সেটা মোটামুটি বুঝে গেছি আর কি। তো সেখানে থেমে থাকেন এই রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি এবার বলেছেন যে তিনি কলকাতার যে বিলাসবহুল আবাসনের বাসিন্দা, সেখানে থাকতে গেলে যোগ্যতা লাগে। সোজা কথায় তিনি যে একটা ক্লাসে বিলং করে, একটা ব্যাপার আছে তার মধ্যে, একটা উঁচু 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 জাতের কেউ ক্যাটাগরির একজন মানুষ, তিনি এটা বোঝাতে চেয়েছেন আর কি। এটা অনেকভাবেই বোঝাতে চেয়েছেন। যেমন এই যে তিনি বলছিলেন যে তিনি যে হুগলির সাংসদ, এবার সেইখানেও তার বদলে কাউকে একটা ওই ফুটপাথ থেকে তুলে এনে অথবা গড়িয়াহাট থেকে তুলে এনে কোনো মেয়েকে দাঁড় করিয়ে দেওয়া যেতে পারত। মানে এইভাবে শ্রেণী সচেতনতা তার মধ্যে প্রবলভাবে রয়েছে, এটা তিনি প্রতিপদে বুঝিয়ে দেন, কিন্তু প্রত্যেকটা কথায় বুঝিয়ে দেন আর কি। অন্য সবার সাথে মেলালে চলবে না, আলাদা ব্যাপার আছে একটা। তো এটা তো ঠিক। এই যে নিজের স্ট্যাটাস সিম্বল বোঝাতে আবাসনের যে উদাহরণটা তিনি দিয়েছেন, এটা তো আবার আমাদের দেওয়া, মানে আমাদের TV9 বাংলাকে দেওয়া ইন্টারভিউতেই তিনি এই বক্তব্যটা তুলে ধরেছেন, সবাইকে বুঝিয়ে দিয়েছেন আর কি। এবার আমি একটা জিনিস ভাবছিলাম, দেখুন একটা জিনিস তো ঘটনা যে হ্যাঁ, সবার পক্ষে ওই রকম দামি আবাসনে থাকার যোগ্যতা নেই, কিন্তু এক্ষেত্রে যোগ্যতাটা কি? খুব সহজ সরল একটা বিষয়। পকেটে যত রেস্ত তত দামি আবাসন। মানে সোজা কথায় যোগ্যতা মানে হচ্ছে ক্ষেত্রে এরকম আবাসনে থাকার ক্ষেত্রে পকেটের রেস্তোর জোর। আর তৃণমূলের নেতা নেত্রী এদের আর কিছু থাকুক চাই না থাকুক, সেই জোরটা যে পুরো মাত্রায় ছিল সেটা তো এখন একটা প্রমাণিত সত্য। ওই কুড়ে ঘরে থাকা নেতারা যদি পেল্লায় অট্টালিকা হাঁকিয়ে ফেলতে পারেন, তো রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে অনেকে এগিয়ে, তিনি তো আবার অভিনয় করেন আর কি। যাই হোক, তবে শুধুমাত্র সেই কারণে আমি রচনা বন্দ্যোপাধ্যায়ের কথাটা তুলছি না, এটা তার মানসিকতার ব্যাপার। সে মানসিকতাটা কীরকম তার পরিচয় তিনি সবার সামনে দিয়ে দিয়েছেন, এটা মানুষ নিজের মতো করে বিচার করে নেবেন, এটা নিয়ে আমাদের বলার কিছু নেই। এই কথাগুলো তুলছি তার কারণ এর সঙ্গে যে রাজনৈতিক বিষয়টা বা রাজনৈতিক বিপদটা জুড়ে আছে সেইটা বোঝাতে। দেখুন, রাজনীতি করতে আসা লোকজনেরা অন্তত প্রাপ্তবয়স্ক হবেন বা প্রাপ্ত মনস্ক হবেন, এটা তারা ন্যূনতম চাহিদা, তাই না? এটাই তো মিনিমাম লাগে। কিন্তু দেখুন রচনা বন্দ্যোপাধ্যায়কে, তার কথাগুলো শুনুন, এর কোনটার সঙ্গে আপনারা মিল খুঁজে পাবেন দেখুন। একজন কবি বলেছিলেন একবার যে শিশু আর পাগলের মনে, শুধুমাত্র শিশু আর কোনো পাগলের মনে নাকি কোনো রকম কালো মেঘ থাকে না। মানে মন যদি মাথায় থাকে তাহলে তা বিলকুল পরিষ্কার স্লেটের মতো, এতটাই সরল, এতটাই পরিষ্কার। রচনা TV9 বাংলাকে বলেছেন তৃণমূলের ভেতরে যে দুর্নীতি বাসা বেঁধেছে, ঘুণপোকার মতো তৃণমূল কংগ্রেসের ওই দুর্নীতিগ্রস্ত নেতারা যে শিক্ষা থেকে শুরু করে বালি কয়লা সব কিছু খুঁটে খুঁটে খেয়ে দলটাকে ফোপরা করে দিচ্ছেন, সেটা নাকি তৃণমূল ক্ষমতায় থাকার সময় তিনি বুঝতে পারেননি। বুঝলেন কখন? যখন তৃণমূলের ক্ষমতা চলে গেল, তখন নাকি তার চোখ ফুটল। তিনি এখন বুঝতে পারছেন যে তৃণমূলের মতো একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে তিনি জড়িত ছিলেন। ভাবুন, মানুষ তৃণমূলকে ক্ষমতা দিলেও তৃণমূল যে মানুষের প্রতি তার দায়িত্ব পালন করেনি, সেটা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এতদিনে বুঝতে পেরেছেন। এতদিন কিচ্ছুটি বোঝেননি। কী বুঝেছিলেন এতদিন বা কী ভাবেছিলেন, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু এটা তো বুঝতে পারছি যে
এইরকম এর থেকে অনেক বড় প্রশ্ন হচ্ছে এরকম একজন সরল শিশুর ঘাড়ে জনপ্রতিনিধিত্ব করার মতো গুরুদায়িত্ব কারা চাপিয়ে দিয়েছিল ভাবুন তো। এবং তার থেকেও বড় কথা, এদের সমর্থনের অমৃত চাকতে গিয়ে এদের এই মুখনিসৃত গরল গলায় ধারণ করে নীলকণ্ঠ হওয়ার গুরুদায়িত্বটা এবার তো বিজেপিকেই না নিতে হয়। আমি বলছি যে তৃণমূল লোগো ছিল বলে আমরা সবাই জিতেছি, একদম এটাই বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে আমরা সবাই জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি মুখ, তৃণমূলের ডেফিনেটলি জোড়া ফুলের চিহ্ন। রচনা বন্দ্যোপাধ্যায় না থাকলে হুগলি জেলা আসতো। রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি, তাহলে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? রচনা বন্দ্যোপাধ্যায়কে কেন গিয়ে দাঁড় করালেন? রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করিয়ে দিলে আপনি সিটটা পেতেন না। উনি যদি ওনার মুখটা অনেককে ইউজ করতে দেন, তাহলে তো আমার তো কিছু করার নেই। ইউজ করা হয়েছে মানে কি, ইউজটা যদি উনি করতে দেন তো করেছেন। উনি রিজাইন করে নিজের নামে জিতে আসুন না, নতুন যে কোম্পানি খুলেছে সেই কোম্পানি থেকে। 2 বছর আগে যখন আমি দলে এসছি, তখন এই যে দলের মধ্যে এত কিছু, সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে। মানে জানতেন না পার্থ চ্যাটার্জি যে অ্যারেস্ট হয়েছিল সেটা জানতেন না? এর মধ্যে বীরভূমের কেস্টও অ্যারেস্ট হয়েছিল জানতেন না? দেখুন, এত কিছু যদি না জানা থাকে তাহলে তো মানে জানার পরিধি বা বোধ ক্ষমতা সম্পর্কেই প্রশ্ন উঠতে পারে। তো যাই হোক, কিন্তু আমরা একটা জিনিস, অন্য জিনিস ভাবছিলাম, ওই কথাগুলো যখন বলছিলেন, বারবার বলছি, এর মধ্যে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু কিছু জিনিস না সামনে তুলে ধরাটা দরকার। আমরা অতীতেও যখন ওই মমতা বন্দ্যোপাধ্যায় লাট সেলিব্রিটি বলে যাদের শিল্পী টিল্পীদের ধরে নিয়ে এসে তাদের জনপ্রতিনিধি বানিয়ে দেওয়ার চেষ্টা করতেন, তখনও কিন্তু বলেছিলাম একজন মানুষ, তার 100% অধিকার আছে তিনি জনপ্রতিনিধি হবেন। মানুষের হয়ে কাজ করতে চাইলে কাজ করার অধিকার সববার আছে, কিন্তু সেক্ষেত্রে এই মানসিকতাটা এটাই প্রধান বিচার্য হতে হবে। ও তিনি সেলিব্রিটি, তার একটা জনপ্রিয়তা আছে, আলগা জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার মোহে মানুষ তাকে ভোট দেবে, এটা মেকি ব্যাপার। এটা ওই একটা সামনে মুখোশকে রেখে পেছনে মুখ লুকিয়ে রাখার মতো ব্যাপার। এইটাতে আমাদের আপত্তি ছিল এবং সেই আপত্তির জায়গাটা আমরা বারবার তুলে ধরেছিলাম। এই না বললেই নয়, আপনারা যারা দেখেন সেখানে বলেছিলাম এই কথাগুলো না বললেই নয়। এবং সত্যি কথা বলতে কি আজকেও বলছি, এই কথাগুলো বারবার তুলে না ধরলেই নয়। এই ব্যাপারটা মানুষজনের কাছে খুব পরিষ্কার হওয়াটা দরকার। দেখলেন তো, একজন মানুষ তিনি ফুটপাতে থাকতে পারেন, সুতরাং তার যোগ্যতা কম। একজন মানুষ তিনি গড়িয়াহাটের রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়ান আর কি, বাজার করেন, আপনার আমার ঘরের কেউ, তাদের কোনো স্ট্যাটাস নেই, তাদের কোনো যোগ্যতা নেই। যোগ্যতা শুধু তাদের আছে যারা মনে করেন যে তারা সেলিব্রিটি। যতদিন এই সেলিব্রিটি স্ট্যাটাস, এই আলগা চটকের পেছনে রাজনীতিকরা ছুটে না বেড়াবেন, অবশ্য ওরা ছুটে বেড়ান না, ওরা জানেন যে যত বেশি এই রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা যারা বুঝতেই পারবেন না ক্ষমতায় থাকার সময় দলের মধ্যে কি হয়েছে বা হচ্ছে বা কারা ধরা পড়ছেন, কার কি হচ্ছে, তত তাদের পক্ষে এদের কাজে লাগাতে সুবিধে আর কি। মুখও রইল অথচ দায়ও রইল না। মনে পড়ে যাচ্ছিল জানেন তো, গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত, পরম কুলীন স্বামী বন্দ বংশ খ্যাত। বিখ্যাত লাইন। ঈশ্বর পাটনির কাছে আত্মপরিচয় দিতে গিয়ে এভাবেই বংশ পরিচয় দিয়েছিলেন আরেকজন, দেবী অন্নপূর্ণা। প্রথমে পিতৃ পরিচয়, তারপর স্বামীর পরিচয়। পরম কুলীন স্বামী বন্দ বংশ খ্যাত, অর্থাৎ স্বামী কুলীন বন্দ্যোপাধ্যায় বংশ, পক্ষান্তরে বন্দ অর্থে পূজনীয়। তো যে অর্থেই ধরুন না কেন, এই মুহূর্তে এ রাজ্যে বন্দ বংশের সময়টা যে বিশেষ সুবিধের নয়, সেটা রচনা আর কল্যাণ দুই বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন। এবার দুপক্ষই দুপক্ষের হাঁড়ি হাটের মাঝখানে ভেঙেছেন।
রচনা বন্দ্যোপাধ্যায় আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেত্রী আরেক বন্দ্যোপাধ্যায়ের সব থেকে গর্বের জায়গায় আঘাত পর্যন্ত করে বসে আছেন। ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করতেন তিনি সব আসনে প্রার্থী, তার মুখ তার ইমেজ দেখেই বাংলার মানুষ ভোট দেন। সেই গর্ব তো খান খান করে দিয়ে রচনা বলে দিয়েছেন যে ওই হুগলির মতো লোকসভা আসন জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর জোড়াফুল চিহ্ন নাকি আদৌ প্রয়োজন ছিল না, ওটা কোনো কাজেই লাগেনি। তার বদলে যা কিছু করেছেন তিনি করেছেন। সো আমি সব। এবার এটা অন্য কথা, অন্য প্রসঙ্গ, ওটার মধ্যে যেটুকুনি যা আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে মাঝে মধ্যে আপনার আমার মতো সাধারণ মানুষকে যখন কেউ এরকমভাবে শ্রেণীবিন্যাসে একটু পেছনের দিকে ঠেলে দেয় না, এমনিতেই তো পেছনে ঠেলে দিতে দিতে নেতারা আমাদের কোথায় পাঠিয়ে দিয়েছেন সেটা আমরা সবাই জানি, কিন্তু যখন তাও সব কথা সবাইকে তো মুখের ওপর বলতে নেই, তো যখন দেখি এরকমভাবে কেউ মুখের ওপর বলে বুঝিয়ে দেয় আমাদের আমরা আসলে ওই পেছনের সারির লোকজন, তখন একটু ভেতরে ভেতরে কীরকম যেন করে আর কি, তাই বলে ফেলি, আপনাদের সাথে শেয়ার করি। তো যাক, এটার মধ্যে আর ঢুকছি না। আমাদের আগ্রহ বলুন, উৎসাহ বলুন, সেটা শুধুমাত্র একটাই মাত্র প্রশ্নে, মমতা বন্দ্যোপাধ্যায় কি এরপরেও বুঝেছেন তিনি কাদের সব প্রার্থী করেছিলেন, কাদের তার মুখ আর প্রতীক ব্যবহারের অধিকার দিয়েছিলেন, যাদের তিনি প্রার্থী করেছিলেন, যাদের তিনি তার প্রতীক ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, তারাই তো তার মুখটাকে সরিয়ে রেখে দল আর প্রতীক দুটোই হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। আশা করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝছেন আর কি, যে রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকাদের অমৃতটা উপভোগ করতে গেলে কিছুটা বিষও ধারণ করতে হয়, এবং সেই অর্থে ওই 4 মের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঠেকে শিখেছেন বলে বুঝতে হবে, যদি শিখে থাকেন। কিন্তু সবাই তো আর ঠেকে শিখবেন না, তার যে ঠেকে শেখার ভাগটা যদি তার কাছে থেকে থাকে, সেই ঠেকে শেখাটা দেখে, মানে কেউ দেখে বা কেউ সাথে থেকে শিখবেন না তো। দেখুন, রচনা বন্দ্যোপাধ্যায় এবং আরও 20 জন সাংসদ তারা লোকসভায় এনডিএকে সমর্থন করবে বলে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটার কথা তো আপনাদের বললাম। তার মানে দিল্লিতে দোস্তি, আর দিল্লিতে দোস্তি এটা যদি করেন তারা তখন বাংলায় নিশ্চয়ই কুস্তি করবেন না, এটাও খুব পরিষ্কার। দিল্লিতে যখন এনডিএকে সমর্থন করছেন তখন বাংলাতেও নিশ্চয়ই এই রচনা বন্দ্যোপাধ্যায়েরা অন্তর থেকে বিজেপি সরকারের প্রতি সমর্থনটা উজাড় করে দেবেন। তাই তো সেদিন দেখলাম কাকলি ঘোষ দস্তিদার আরেকজন সাংসদ, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই গুন্ডা দমন আইন সম্পর্কে, তখন তিনি বলেছেন যে তিনি বিলটা জানেন না ঠিক কী এসছে, কী হয়েছে না হচ্ছে, কিন্তু যখন এখানে বিজেপি সরকার এনেছে ভালোই হবে ব্যাপারটা, এই বিশ্বাস, এই ভরসা তার ওপর আছে। দেখুন, এই রকম নিঃশর্ত একটা সমর্থন তারা যে দিচ্ছেন, তার মানে কি তারা মানসিকভাবে এবং কিছু কিছু ক্ষেত্রে ফিজিক্যালিও তারা বিজেপির পাশেই আছেন, সাথেই আছেন। এর উল্টো দিকের থেকে একটু দেখুন তো, তার মানে সাথে থেকে বা কাছ থেকে দেখে শেখার একটা সম্ভাবনা বা সুযোগ বিজেপির থাকলেও থাকতে পারে। মানে যে বীজ ধারণ করে তৃণমূল ইতিমধ্যে নীলকণ্ঠ হয়ে গেছে, সে সম্পর্কে যদি তারা সচেতন হন, তাহলে পচা শামুক তাদের পায়ের তলাতেও পড়তে পারে। এই আশঙ্কার জায়গাটা আমার ধারণা বিজেপির প্রচুর প্রাজ্ঞ নেতা তারা কিন্তু ইতিমধ্যেই করতে শুরু করেছেন। দাঁড়িয়ে জিতে দেখিয়ে দিন না, পদত্যাগ করে উনি রচনা ব্যানার্জি তো উনি দেখে 2 নম্বর জিতে দেখিয়ে দিন। এবার উনি এত ক্ষমতা, যখন হুগলির লোকসভা জিততে হবে না, একটা শনি মন্দিরের কমিটির ভোট জিতে দেখান। তৃণমূলের কোন এমএলএ মমতাকে দেখিয়ে জিতেছে, কে পুলিশকে কাজে লাগিয়ে জিতেছে, কে টাকার জন্য জিতেছে, কে সেলিব্রিটি বলে জিতেছে, ওই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তৃণমূল গেছে, ওরা পার্টিটা উঠে গেছে, এখন একদিকে বিজেপি আছে, একদিকে আমরা আছি। না, আমি রচনা ব্যানার্জি কি বলছে ভগবান, আমি আজ অব্দি কোনোদিন কমেন্ট করিনি, করবো না। এইটা হচ্ছে আসল অবস্থান। একজন শিক্ষিত ভদ্রলোকের যে অবস্থান হতে পারে সেটা স্বপন দাশগুপ্তকে দেখে বোঝা যাচ্ছে। বললেন না বলে আবার অনেক কিছু বুঝিয়ে দিলেন আর কি। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কোনো মন্তব্য করতে যে চাইলেন না, এর দুটো অর্থ হতে পারে। এক, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো বিশাল যোগ্যতা সম্পন্ন
উচ্চ শ্রেণীর কারোর বিষয়ে কথা বলা স্বপন দাশগুপ্তের মতো মানুষ পছন্দ করেন না, বা সেই ধৃষ্টতা তার আছে বলে মনে করছেন না। আর দুই, রচনারা তাদের দিকে আসার চেষ্টা করলেও তারা যথেষ্ট সতর্ক হয়ে আছেন, তাই তাদের কথা নিয়ে বিশেষ কোনো মন্তব্য করতে চাইছেন না, পাছে ছোঁয়া লেগে যায়। মানে এটা যদি হয় তাহলে বুঝতে হবে ক্ষমতা আর দায়িত্ব এই দুটো, যে দুটো একই সঙ্গে আসে, তো এই দুটোর মধ্যে ভারসাম্য রাখার বিষয়টা তারা মাথায় রাখছেন। কিন্তু ঘটনা হচ্ছে শেখার তো কোনো শেষ নেই। তৃণমূলকে দেখে আরও একটা বিষয় কিন্তু বিজেপি শিখতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং সরকারের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ কী ছিল? ক্ষমতার অপব্যবহার। বিজেপি নেতারাও ভোট প্রচারে বলেছেন যে এ রাজ্যে তৃণমূল শাসকের আইন প্রতিষ্ঠা করেছিল, তারা যদি একবার ক্ষমতায় আসেন তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। গতকাল বিধানসভায় গুন্ডা দমন বিলটা যখন পাশ হয়েছে তখনও তো সে কথাটাই তারা বলেছেন। এই উদ্দেশ্যেই তো এই বিল পাশ করা হয়েছে, সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণেই এই বিলটা আনা হয়েছে বলে শাসক দলের তরফ থেকে জানানো হয়েছে। কি বলা হয়েছে এই বিলে? যে ব্যক্তি নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করেন বা করার চেষ্টা করেন বা উস্কানি দেন, প্রচার করেন, অর্থ জোগান দেন বা অপরাধমূলক কাজে সহায়তা করেন, তাদের গুন্ডা বলা হবে। এগুলো একদম ওই বইতে যেরকম ডেফিনেশন দেওয়া থাকে না, সংজ্ঞা, সেই সংজ্ঞার মতো করে বলে দেওয়া হয়েছে। এর বাইরেও নিশ্চয়ই এই বিষয়টার ডালপালা থাকবে আর কি, মানে কে গুন্ডা নয় সেটা বোঝার জন্য। কিন্তু মোদ্দা কথা হচ্ছে একটাই, গুন্ডাদের দমন করতে ক্ষমতা চাইছে সরকার, বা সেই মানসিকতা নিয়েই বিলটা আনা হয়েছে। আর সেখানেই তাদের দায়িত্বের কথাটা মনে করিয়ে দিতে চাইছেন কান্তি গঙ্গোপাধ্যায়। কোন দায়িত্ব? ওই ক্ষমতা এবং দায়িত্বশীল হওয়া। ক্ষমতা থাকলেই ক্ষমতার যাতে অপব্যবহার, মানে ক্ষমতা এবং ক্ষমতার অপব্যবহার দুটো এত পাশাপাশি হাঁটে না, সেই জায়গাটাই তিনি মনে করিয়ে দিতে চেয়েছেন। এবার মুখ্যমন্ত্রী গতকাল আশ্বস্ত করেছিলেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গুন্ডা দমন আইনের ব্যবহার হবে না। এটা কেন বলেছিলেন? তার কারণ তিনিও তার মানে এই গোটা ব্যাপারটা সম্পর্কে সচেতন ছিলেন এবং তিনি জানতেন যে এই বিলটা পাশ হলে এই প্রসঙ্গটা আসতেই পারে, মানে আর কেউ না তুলুক, বিরোধীরা তো তুলবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় যথারীতি সেই বিষয়টা তুলেছেন এবং এই জায়গাটায় তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছেন। কারণ একটা সময় আইন, এই ধরনের আইনই তার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল। এবার এটা ঘটনা তার বক্তব্যের মধ্যে দিয়ে, বা আমরাও যেগুলো দেখছিলাম, এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য। একটা সরকার সদ্য ক্ষমতায় এসছে, হাঁটি পা করে এগোতে শুরু করেছে, অবশ্যই তাদের সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হওয়ার, গোটা বিষয়টার সাথে বুঝে নেওয়ার সময় দিতেই হবে। কিন্তু এই বিষয়গুলো, এই সতর্কতাগুলো যদি মাথায় থাকে তাহলে যাত্রাপথটা তাদের জন্য সুগম হবে। আর আপনার আমার মতো যারা সেই যাত্রাপথের শরিক থাকবো, রাস্তার দুধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হয়তো একটু পেছনে, যেরকম রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাদেরও একটুখানি ঠিকঠাক হবে, সুবিধা হবে। এই প্রিভেনশন ডিটেনশন অ্যাক্ট কংগ্রেস রাজত্ব হয় এবং 1970 সালে এটাকে বলা হতো পিডি অ্যাক্ট। এই পিডি অ্যাক্ট এই গুন্ডা দমন করার জন্যই, সমাজ বিরোধীদের সাহায্য করার জন্যই। দুর্ভাগ্য হলো যারা কৃষক আন্দোলনের কর্মী, সেই সময় কিন্তু আমরা সবাই পিডি অ্যাক্টের সমস্ত রাজনৈতিক কর্মী বেশিরভাগই আমরা সব জেলে ছিলাম, দমদম সেন্ট্রাল জেলে। প্রশ্নটা হচ্ছে পিডি অ্যাক্ট যে কন্টেন্ট, তার সঙ্গে আমার দ্বিমত নেই। যারা এটাকে এক্সিকিউট করবে এবং তাদের প্রশাসন এটা কীভাবে প্রয়োগ করবে, প্রতিহিংসা বশত যদি এটা প্রয়োগ করা হয় গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের, সেটা অপপ্রয়োগ হবে। যদিচ সুবন্ধুবাবু কালকে বিধানসভায় এই প্রসঙ্গে বলেছে এর অপপ্রয়োগ যাতে না হয় ভরসা রাখছি। কিন্তু অতীতের অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, আমরা সবাই জেলে বিনা বিচারে 1 বছর, তারপর হেভিয়ার্স কপার্স করে আমরা মুক্তি পাই। 77 সালে ক্ষমতায় এসেছিল বামফ্রন্ট,
তার আগে গ্রেফতারির কথা ওই যখন কান্তি গঙ্গোপাধ্যায় বলছেন তখন স্বাভাবিকভাবেই তিনি ওই জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হওয়ার কথাটা বলছেন। 1975 সালের 25শে জুন দেশ জুড়ে ওই জরুরি অবস্থা জারি হয়। কান্তি গঙ্গোপাধ্যায় সহ বহু বামপন্থী নেতা কর্মী গ্রেফতার হয়েছিলেন ওই প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট বা পিডি অ্যাক্টে। এই আইনের বলে পুলিশ প্রশাসনকে একচেটিয়া ক্ষমতা দেওয়া হয়েছিল। সন্দেহের বশে গ্রেফতার, সার্চ আর সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার দেওয়া হয়েছিল। এবার এই ধরনের আইনই তো ছিল জরুরি অবস্থার ভিত্তি। প্রায় 19 মাস জেলে ছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়। 77-এ বামফ্রন্ট ক্ষমতা আসার পর জেল থেকে ছাড়া পান। এবার কান্তি গঙ্গোপাধ্যায়ের কথা শুনে মনে হচ্ছে তার আশঙ্কা গুন্ডা দমন আইনের ফলে পুলিশ সেই একচেটিয়া ক্ষমতা ফিরে পেতে পারে। ওই ঘরপোড়া গরু তো, তাই জন্যই হয়তো তার মনে হচ্ছে। কিন্তু যেটা একজন দায়িত্বশীল বিরোধীর মতো তার মুখ থেকে বেরিয়েছে সেটাও খুব ইম্পর্টেন্ট। কারণ এই মুহূর্তেই বললাম সবে সরকারটা হাঁটি পা করে হাঁটতে শুরু করেছে। তো তারা দীর্ঘদিন সরকারে ছিলেন, সেই অভিজ্ঞতায় জানেন একটা সরকারের থিতু হয়ে বসতে একটু সময় লাগে। ওই জন্যই বললেন যে শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় বলেছেন যে এটার অপব্যবহার হবে না, তিনি ভরসা রাখছেন। ভরসা আর আশঙ্কা দুটো অবশ্য একই সঙ্গে পাশাপাশি হাঁটে, সেটাও ওনার কথা শুনেই বোঝা যাচ্ছে। দেখুন, পাড়ার তোলাবাস থেকে কয়লা, গরু, এ সমস্ত পাচারকারী সবার সঙ্গেই পুলিশ যে ব্যবহার করতে পারে সেই একই ব্যবহার বিরোধী দলের কর্মী, সমর্থক বা সাধারণ নাগরিক সবার ক্ষেত্রে যদি ব্যবহৃত হয় তাহলে সেটা অপব্যবহার হবে বলেই কান্তি গাঙ্গুলি আশঙ্কা করছেন। কারণ আইন সবসময় ভালো উদ্দেশ্যে তৈরি হয়, গণ্ডগোল কখন লাগে যদি সেটার অপপ্রয়োগ হয়, সেটাতেই তিনি সতর্ক করছেন। এবার এটা এখানেই আসে ওই শুরুর কথাগুলো যেগুলো বলছিলাম। অসীম ক্ষমতার সঙ্গে আসে বিরাট দায়িত্ব। এবার এই জায়গাটায় তাকে ভুল প্রমাণিত করার দায়িত্ব, বা একদিকে তিনি যে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রেখেছেন সেই ভরসাটাকে সত্যি প্রমাণ করার দায়িত্ব এবার সরকারের। এই দায়িত্বটা পুলিশ প্রশাসনকেও নিতে হবে এবং সেই যে ওই দায়িত্ব এবং ভরসা এবং ক্ষমতা, এই সব কটার মধ্যে এবার ভারসাম্য রক্ষা করতে হবে। এটা তো আজ পুলিশকে মনে করিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টও। এই যে স্পেনের টমাটিনো ফেস্টিভ্যালের মতো রাজ্যে এখন মোটামুটি ডিম ছোড়ার উৎসব চলছে, টিপ প্র্যাকটিসটাও বলতে পারেন। সে ব্যাপারে রাজ্যকে সতর্ক করে দিয়েছে হাইকোর্ট। কাউকে লক্ষ্য করে ওইভাবে ডিম ছোড়া হলে যিনি ডিম ছুটছেন তার বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে সে ব্যাপারে একটা গাইডলাইন বা ওই নির্দেশিকা সেটা জারি করতে নির্দেশ দিয়েছে আদালত। এর কারণ কি? কারণ তাদের নিশ্চয়ই মনে হয়েছে এটা একরকম আইন হাতে তুলে নেওয়া। হয়তো ডিম ছুটছেন, কিন্তু ছুটছেন তো, ছুঁড়ে মারছেন তো কাউকে। হতে পারে একটা ভেতরে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ এই ডিমের আকারে বেরিয়ে আসছে, কিন্তু সেই ডিম ফুটে পরবর্তীকালে অরাজকতার ছানারা চারপাশে যদি ঘুরে বেড়ায় তাহলে তো সেটা রাজ্যের পক্ষে খুব ক্ষতিকারক, সাধারণ মানুষের পক্ষেও ক্ষতিকারক। এটাই নিশ্চয়ই আদালত মনে করাতে চেষ্টা করেছে যে কেউ যেন চাইলেই আইন হাতে তুলে নিতে না পারে। এটাই বিচারপতি বলে দিয়েছেন। আর এক্ষেত্রে খেয়াল করে দেখুন, ডিমটা ছুটছেন কারা? সাধারণ মানুষজন। আর বিচারপতি তার সঙ্গে যেটা জুড়েছেন সেটা তো সাধারণ মানুষের সঙ্গে পুলিশ প্রশাসন অবধি সবাইকে একটা সারিতে দাঁড় করিয়ে দিয়েছে। সবার জন্যই ওই দায়িত্ব, ক্ষমতা, এ দুটোর মধ্যে ভারসাম্য রাখা যে খুব জরুরি সেটা মনে করিয়ে দিয়েছে। বিচারপতি তো বলে দিয়েছেন শুধু ডিম নয়, কোমরে দড়ি পরিয়েও ঘোরানোর ব্যাপারে গাইডলাইন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। কোনো বন্দী বা অভিযুক্তকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশের সুনির্দিষ্ট গাইডলাইন কি রয়েছে সে ব্যাপারে রাজ্যকে জানাতে বলেছে আদালত। অর্থাৎ ডিম ছুঁড়ে জনতা যদি হাতে ক্ষমতা তুলে নেয় তাহলে সেটা যদি কোনোভাবে আদালতের মনে হয়ে থাকে যেটা ক্ষমতার অপব্যবহার বা
যে কোনো রকম ক্ষমতা, সেটা জনগণের যে ক্ষমতা এটা নিজস্ব, সেটার অপব্যবহার। একইভাবে তো কোমরে দড়ি পরিয়ে অভিযুক্তকে ঘোরাতে গিয়ে পুলিশও যে ক্ষমতার অপব্যবহার করছে বা আইন মেনে দায়িত্ব পালন করছে না, মানে সেক্ষেত্রেও তো আইন হাতে তুলে নেওয়া, এটাই আদালত মনে করছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হলো এই প্রসঙ্গে রাজ্যের বিজেপি নেতৃত্বের বক্তব্য। যারা ডিম ছুটছেন তারা বিজেপির কেউ নন বলে রাজ্য বিজেপির নেতারা দাবি করছেন, অর্থাৎ এই গোটা বিষয়টার থেকে তারা নিজেদের একটা সচেতন দূরত্বে রাখতে চাইছেন। তার মানে তারাও কোথাও গিয়ে বুঝতে পারছেন যে এই কাজটা সমর্থনযোগ্য নন, বা এই কাজটাকে সমর্থন করলে ভবিষ্যতে একটা অরাজক পরিস্থিতির সামনে তাদের সরকারকেই দাঁড়াতে হতে পারে। সেটা বুঝেই তারা নিজেদের দূরত্বে রাখছেন। কিন্তু তার মধ্যে দিয়ে তো অন্য একটা বক্তব্য রাখার জায়গা পেয়ে যাচ্ছেন বিরোধীরা। তার মানে এরা কেউ বিজেপি নয়, মানে আমাদের এখানে তো মোটামুটি একটা ধারণা হয়ে গেছে, তাই না? মানে দীর্ঘদিন ধরে এটা চলে আসছে আর কি, শাসক দলের লোকজনের 7 খুন মাপ। তাই ঠিক আছে, এরা যখন বিজেপি নন তাহলে এরা তো শাসক দলের কেউ নন, সুতরাং এরা বিরোধী, বা যদি বিরোধীও না হন এরা অন্যায় ব্যবহারকারী, যা করছেন ঠিক করছেন না, সুতরাং এদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেওয়া যেতে পারে। যার জন্য কুণাল ঘোষ বলে দিতে পেরেছেন ডিম যারা ছুটছেন তারা তো বিজেপিও নন, তাহলে পুলিশ তাদের ধরছে না কেন? ডিম ছোটার কালচারটা হচ্ছে এটা অসভ্য। এক মাঘে শীত যায় না, বুঝলেন? এক মাঘে তো শীত তো যাবে না, কিন্তু বুঝতে হচ্ছে কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, নির্দিষ্ট অভিযোগও থাকতে পারে, তার বিরুদ্ধে কমপ্লেন হোক। অনেক তো পুলিশ কর্মীর গায়ে ডিম লাগছে, পুলিশ কেন কেস করছে না সেটা ধরছে না যে পুলিশ কর্মীর আক্রমণ হচ্ছে, তাই ইউনিফর্মে ডিম পড়ছে। তাহলে দাঁড়িয়ে দেখছেন কেন? যারা ডিম মারছে কেন ধরছেন না তখনই? কুণাল ঘোষ কমপ্লেনের কথা বলছিলেন আর তার বিরুদ্ধেই কমপ্লেন হয়ে গেছে, তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। তাই জন্য কুণাল ঘোষকে কাল ডেকে পাঠিয়েছে কলকাতা পুলিশ। কী অভিযোগ? তারা রাস্তা আটকেছেন, তারা গাড়ি আটকেছেন, তারা ট্রাফিকের গতি ব্যাহত করেছেন, এই অভিযোগগুলোই তার বিরুদ্ধে রয়েছে। এবং এক্ষেত্রে একা কুণাল ঘোষ নন, তার সঙ্গে দোলা সেন, বৈশ্যানর চট্টোপাধ্যায়ের মতো মমতাপন্থী ওই তৃণমূল নেতৃত্ব যারা আর কি এখনও আছেন, তাদের সবার নাম দিয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে করছিলেন কি তারা? কোনো অবরোধ কর্মসূচি? মানে এটা শুনে সবাই উৎসাহিত হবেন, কারণ ইদানিংকালে তৃণমূলকে তো কোনো কর্মসূচিতে দেখা যায়নি। তো সেখানে তারা রাস্তা ঠাস্তা বন্ধ ঠন্ধ করে এরকম কাণ্ড কারখানা করেছেন, ট্রাফিক ব্যাহত করে দিচ্ছেন, তো বড় হইচই পড়ে যাওয়ার ব্যাপার। কি করেছেন তারা? না, তারা এই সমস্ত কিছু করেননি। তারা রোববার দিন তারা ওই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তাটা ফিতে ফেলে মাপতে গেছিলেন। কেন মাপতে গেছিলেন? কারণ ওই ভিক্টোরিয়া হাউসের চত্বরটাকে তারা নিজেদের জায়গা বলে চিরকালই মনে করে এসছেন। কারণ ওই ভিক্টোরিয়া হাউসের সামনেই 21শে জুলাইয়ের সভাটা এতদিন ধরে করে এসছে তৃণমূল। এবারও ওখানে সভা করতে চায় তারা, কিন্তু মুশকিল তো অন্য জায়গায় হয়েছে। প্রথম কথা, এবার তো আর তারা শাসক হিসেবে ওখানে এই শহীদ দিবসটা পালন করতে পারছে না, করতে হবে বিরোধী হিসেবে। এবার দ্বিতীয় কথা, সেটা আরও মারাত্মক কথা, এবার তো তৃণমূল এক নয়, একাধিক। কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এনসিপিআই, যত রকমভাবে ধরেন আর কি। এবার যদি এখানে দুটো শিবিরও ধরে নিই, কালীঘাট এবং ঋতব্রত তৃণমূল, এই দুটো শিবিরই তো ধর্মতলে 21শে জুলাইয়ের সভা করার দাবি পেশ করে বসেছিল। এবং সব থেকে বড় কথা, এটা নিয়ে আদালতের একটা নির্দেশিকা রয়েছে। গত বছর তখন শাসক দল অবশ্য তৃণমূল, সুতরাং আদালতের নিষেধাজ্ঞাটাকে তারা উড়িয়ে দিয়েই প্রায় নিজেরা ওখানে শহীদ দিবসের আয়োজন করে ফেলেছিলেন, যার জন্য তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ পর্যন্ত জমা পড়েছে। কিন্তু এবার তো সেই পরিস্থিতি নেই। তাহলে আগ বাড়িয়ে মঞ্চ বাঁধার জন্য রাস্তা মাপতে গেছিলেন কেন? এই প্রশ্নই তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডেকোরেটরের লোকজনকে সঙ্গে নিয়ে ফিতে হাতে তারা নিজেরাই মাপজোক করছিলেন, আর তাই
একটা ব্যস্ত রাস্তা অবরোধের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। কলকাতা পুলিশ শতপ্রণোদিত মামলা করেছে, কারণ এই সমস্ত ব্যাপারে কিন্তু ইদানিংকালে বিজেপি সরকার অত্যন্ত টাইট। তারা শুরুর থেকে বলে দিয়েছে, যে ক্ষমতা এসে বলে দিয়েছে যে সরকারি সম্পত্তি নষ্ট বা জনজীবন ব্যাহত করার মতো কোনো ঘটনা যদি ঘুরে থাকে, কেউ যদি ঘটানোর চেষ্টা করেন, তাহলে একদম জিরো টলারেন্স, কড়া হাতে মোকাবিলা করা হবে। সুতরাং তারা একদম ওই প্রথম রাতেই বেড়াল মেরে ফেলার মতো ওই ফিতে হাতে মাপযোগ বানাবার তো কথা পড়ে, মাপযোগ শুরু করতেই তারা সরকারি সম্পত্তি নষ্ট হতে পারে বা জনজীবন ব্যাহত হতে পারে ধরে নিয়ে ব্যবস্থা নিয়ে নিয়েছে। কালীঘাটপন্থী তৃণমূল নেতারা মনে মনে আরেকটা জিনিসও কিন্তু ধরে নিতে পারেন, ক্ষমতা চলে গেলে দায়িত্ব সম্পর্কে একটু সচেতন হতে হয়। তারা বিরোধীদের পরিসর দেওয়ার ব্যাপারে সচেতন হতে বলছেন বিজেপিকে, কিন্তু তারা যে খুব একটা দায়িত্বজ্ঞানশীল আচরণটা এতদিন করেননি, সেটা যে ক্ষমতার মানে মদগর্বেই, সেটা তো পরিষ্কার হয়ে গেছে। ক্ষমতা যতদিন ছিল ততদিন তারা রাস্তা আটকে মঞ্চ বাঁধলেও পুলিশ কিছু বলেনি, এখন ফিতে ফেললেই সমন আসছে। আসল তৃণমূল কারা? ঘাসফুল প্রতীকের মালিকই বা কে? সেই লড়াই ভুলে এখন দুই তৃণমূলের সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে 21শে জুলাই। ধর্মতলায় 21-এর মঞ্চ বাঁধার তোড়জোড় করতে যাওয়ায় মামলা হয়েছে কুণাল ঘোষেদের বিরুদ্ধে। ধর্মতলায় আমরা 21শে জুলাইয়ের মঞ্চ যদি ওখানে হয়, কতটা কি করা যায়, ডেকোরেটরের লোক নিয়ে শুধু ফিতে দিয়ে মাপামাপি করেছি। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়ে গেছে, মাপতে গেছি, মাপতে তার জন্য থানায় অভিযোগ দায়ের হয়ে গেছে। তৃণমূলের 21-এর যুদ্ধের একদিকে কালীঘাটপন্থীরা, উল্টো দিকে ঋতব্রত আর তার সঙ্গে থাকা নেতা বিধায়করা। দুদলই চেয়েছে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সভা করতে। প্রশাসন কিছু জানানোর আগেই মমতা শিবিরের হয়ে রীতিমতো ডেকোরেটর নিয়ে গিয়ে মঞ্চ বাঁধার মাপযোগ শুরু করে দিয়েছিলেন কুণাল ঘোষেরা। তার জেরেই অভিযোগ দায়ের হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। কিভাবে একটা ফিতে নিয়ে লোককে দেখানো, আপনারা প্রেস মিডিয়ারা ছুটছেন, এটা কোনো যুক্তিগত আছে কোনো আমি মনে করি না। আমাদের যে জায়গাটা হয় আমরা শহীদদের তর্পণ করি, সেটাকে প্রশাসনিক হস্তক্ষেপে বন্ধ করতে চাইছে, এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম ভয় পেত, বিজেপি ভয় পায় জানি, তার সভাকে ঠেকাতে গিয়ে বাধা দেয় জানি, কিন্তু তার সভার প্রস্তুতির ফিতে মাপা নিয়ে সমস্যা হতে পারে এটা মাথায় ছিল না। আইন যেরকম চলা সেরকমই চলবে। ওনারা যদি বিনা পারমিশনে কিছু করেন তো স্বাভাবিকভাবে পুলিশ এফআইআর করবে, এটাই তো স্বাভাবিক। ধর্মতলায় 163 ধারা জারি থাকায় সভার অনুমতি দেওয়ার প্রশ্ন নেই বলে জানিয়ে দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। তবুও ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার দাবিতেই অনড় মমতা শিবির। আসলে রাজ্যের ক্ষমতা হারানোর পরই তৃণমূল ভেঙেছে। বিধায়ক সাংসদদের বড় অংশ সরে যাওয়ায় ঘাসফুল প্রতীক নিয়েও টানাটানি শুরু হয়েছে। কিন্তু ইতিহাস বলছে তৃণমূল কংগ্রেস অথবা ঘাসফুল প্রতীক তৈরির বহু আগে থেকেই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেডমার্ক, যাকে বাঁচাতেই ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সভার দাবিতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় আর কালীঘাট ঘনিষ্ঠ নেতারা। দেখুন, ওই একটা কথা আছে না, চিরদিন কাহারও সমান নাহি যায়, এ প্রায় সেরকম ব্যাপারটা। কিন্তু তার বাইরেও দু তিনটে বিষয় আছে। এক তো হাইজ্যাক করা জিনিস, কারণ ওই যুব কংগ্রেসের শহীদ দিবস সেটাকে নিয়ে টানাটানি করে সেটা তৃণমূলের শহীদ দিবস করে নেওয়া হয়েছিল। এখন সেটাকে নিয়ে আবার ওই রিলে রেসের মতো আর কেউ একটা ব্যাটনটা নিয়ে দৌড় দেবেন বলে দৌড়চ্ছেন আর কি। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে জায়গাটায় সত্যি সত্যি এখনও পরিবর্তিত, কেউ এরা তো কেউ অবুঝো নন এবং গোটা পরিস্থিতি সম্পর্কে, আইন কানুন সম্পর্কে ওয়াকিবহাল নন এমনও নন। ওই জায়গাটায় যে এই মুহূর্তে 163 ধারা জারি রয়েছে এবং তারা যে ওই জায়গায় সভা করার অনুমতি পাননি, এটা তো কুণাল ঘোষরা জানতেন। তারপরেও তারা আগ বাড়িয়ে ওখানে মাপামাপি করতে গেছিলেন কেন? তাহলে কি তারা চাইছিলেন যে গোটা ব্যাপারটা এমন কিছু ঘটুক যাতে লোকের সামনে তারা তুলে ধরতে পারেন? আর হিন্দিতে একটা কথা আছে না, আ বেল মুঝে মার, মানে ডেকে এনে গুঁতো খাওয়া, প্রায় সেরকম ব্যাপার। ঘটনা হচ্ছে, দেখুন,
কালীঘাট তৃণমূল মানে মমতাপন্থী তৃণমূল আর ঋতব্রত তৃণমূল, কোনো তৃণমূলকেই ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। ভিক্টোরিয়া হাউস চত্বরে 2 মাসের জন্য 163 ধারা জারি করে দিয়েছেন পুলিশ কমিশনার। ফলে আগস্টের শেষ পর্যন্ত সেখানে শহীদ দিবস তো দূরের কথা, কোনো রকম সভা সমিতি কোনো কিচ্ছু করা সম্ভব নয়। এটা তো খুব পরিষ্কার। এটা ওই বিজেপি সরকার এসে নতুন কোনো বিধিনিষেধ জারি করলো এটাও কিন্তু নয়, এটা একটু কিছু কিছু জিনিস চলতে থাকে। ফলে এই জিনিসগুলো মাঝে মধ্যে আমাদের মাথার থেকে বেরিয়ে যে মনে করে নেওয়াটা বোধহয় খুব জরুরি। গত সরকারের আমলেও কিন্তু এই জায়গাটায় এভাবেই বিধিনিষেধ জারি করা হতো, শুধুমাত্র শিথিল হতো কখনোই বিধিটা যখন শাসক দল তৃণমূলের কোনো অনুষ্ঠান থাকতো। অন্য কেউ না, নৈব চ, ওখানে কোনো অনুমতি মিলত না। কার্যত একটা শুধুমাত্র একটা দলের রাজনৈতিক একটা জমিদারিতে পরিণত হয়েছিল ওই ভিক্টোরিয়া হাউস চত্বর। এটাকে তো কেউ অস্বীকার করতে পারবেন না। 2011 সালের নভেম্বরে ওই জায়গায় একটা সভা করতে চেয়ে অনুমতি পায়নি মানবাধিকার সংস্থা এপিডিআর, আর তারপরে তার পক্ষে মহাশ্বেতা দেবী, সমাজকর্মী লেখিকা যেভাবেই দেখুন না কেন, তার সেই মন্তব্যটা মনে পড়ে যাচ্ছে। তিনি বলে উঠেছিলেন এটা কি ফ্যাসিস্ট সরকার চলছে, বিস্তর জলগোলা হয়েছিল সেটা নিয়ে। এবং তারপর কুণাল ঘোষরা সবাই কিন্তু তাকে বোঝানোর জন্য তার কাছে গেছিলেন টেছিলেন, এবং আমরা দেখেছিলাম তার ফলটা। 2 দিন পরেই মহাশ্বেতা দেবী তিনি বক্তব্য রাখেন যেখানে তিনি তৃণমূলকে বলছেন তোমরাই সোনার বাংলা গড়বে। তৃণমূল ছাড়া গত 15 বছরে একটা রাজনৈতিক দলই ওই জায়গায় সভা করেছে। 2014 সালের 30শে নভেম্বর বিজেপি ওই হাইকোর্টে মামলায় জিতে তারপর ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করেছিল। সেখানে সিদ্ধার্থ রাজ সিং তার সেই বিখ্যাত ভাগ মুকুল ভাগ বক্তৃতা দিয়েছিলেন। মুকুল ভাগতে ভাগতে বিজেপি অবধিও পৌঁছে গেছিলেন, তারপর যে কোথায় গেছিলেন ইধার উধার করতে করতে মারা গেছেন। কিন্তু ওই বিদগ্ধ সেই সময়ে ওই রাজনৈতিক নেতা তিনি আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন। 2018 সালে কলকাতা হাইকোর্ট ওই রাস্তা আটকে মিটিং মিছিল করা নিয়ে কিছু বিধিনিষেধ আরোপ করেছিল। 2025 সালে তৃণমূল যথারীতি শহীদ সমাবেশ করে এবং সেটা ওই বিধিনিষেধ লঙ্ঘন করা হয়েছে বলে আদালতে মামলা হয়েছে। ওই বললাম আদালত অবমাননার মামলা। অর্থাৎ সোজা কথা, এগুলো একটু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্যে যে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা নিয়ে পুলিশ কর্তারা যা করেছেন সেটা আইন অনুযায়ী করছেন, এটা তো বোঝা যাচ্ছে। এবং এটাও বোঝা যাচ্ছে তৃণমূল ক্ষমতায় থাকাকালীন ওই আইনকে ইচ্ছে মতো ব্যবহার করেছে। এটা অবশ্য বলতে পারে এটা মোটামুটি অভ্যেসে পরিণত হয়েছিল। এটার অভিজ্ঞতা আপনাদের সবার রয়েছে। এবং মুশকিল কি জানেন তো, অভ্যেস তো একদিন যায় না, একবার অভ্যেস হয়ে গেলে সেটা যেতে সময় লাগে। এই যে দেখুন একইভাবে এই প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, তাকে দেখুন, তার আজকের কাণ্ড কারখানা দেখুন, দেখলে আপনাদের মনে হবে তিনিও কি সেই পুরনো অভ্যেসটাই বজায় রেখেছেন, কিছুতেই ভুলতে পারছেন না। 2023 সালে হুগলির রিষড়ায় রামনবমীর শোভাযাত্রায় সাম্প্রদায়িক অশান্তি বাঁধানো হয়েছিল, আর সেই ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগ ছিল অপরূপার স্বামী শাকির আলীর বিরুদ্ধে। আজ তাকে গ্রেফতার করেছে এনআইএ। এবার শাকিরকে ধরতে যখন এনআইএ অফিসিয়ালরা গেছিলেন এবং তাকে নিয়ে যখন তদন্তকারীরা গাড়িতে উঠছেন তখন তাদের প্রবল বাধার সামনে পড়তে হয়। শোনা যাচ্ছিল এই যারা ওখানে বাধা দিতে এসছিলেন তারা সবাই এই অপরূপা এবং তার স্বামীরই অনুগামী। এবার এটা হয়, নেতাকে ধরতে গেলে তাদের সাঙ্গপঙ্গরা মাঝে মধ্যে এরকম কাণ্ড কারখানা করে আর কি। এর আগে আপনাদের মনে আছে শাহজাহানকে যখন গ্রেফতার করতে গেছিল ইডি, তখন তাদের ওপর হামলা হয়েছিল। কিন্তু ঘটনা হচ্ছে তখন তৃণমূল ক্ষমতায় ছিল, এখন তৃণমূল ক্ষমতাহীন এবং এখন পুলিশ দায়িত্ব সম্পর্কে সচেতন। আজ
অপরূপার স্বামীকে এনআইএ যখন গ্রেফতার করে নিয়ে যাচ্ছে তখন অপরূপার অনুগামীদের সরাতে সক্রিয় হয়েছিলেন পুলিশ কর্মীরা, আর তখনই ওই কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যায় প্রাক্তন সাংসদ অপরূপাকে। অন ডিউটি পুলিশ কর্মীদের ধাক্কা মেরেছেন বলে অভিযোগ ওঠে এবং তারপর শ্রীরামপুর থানায় অপরূপা পোদ্দারের বিরুদ্ধেও শতপ্রণোদিত এফআইআর দায়ের করা হয়। স্বামী তো তাকে নিয়ে গেছে, কাল অপরূপাকেও পুলিশের সামনে হাজিরা দিতে বলা হয়েছে। এবার এগুলো ঘটনা, আজকের দিনের ঘটনা, আপনাদের খবর আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু এই খবরের আড়ালে যেটা লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে এই অভ্যেসটা এবং ক্ষমতায় থাকলেই যদি কেউ দায়িত্ব সম্পর্কে সচেতন না হয় এবং সেটা যদি মজ্জায় ঢুকে যায় তাহলে কিন্তু এইভাবেই বিপদে পড়তে হয়। কি বলবেন? 2023-এর কেস এইভাবে করা হলো, এর বিচার উপরওয়ালা করবে, এর বিচার জনগণ করবে। আমরা কারোর কাছে কখনো মাথা নত করিনি, কোনোদিন করব না। ঈশ্বর এবং বিচার ব্যবস্থার উপরে ওই রামনবমীতে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল, সেই বোমাবাজির ঘটনায় ওনার স্বামীর নাম আগেও এসেছে। তো স্বাভাবিকভাবে এনআইএ যদি, কারণ এনআইএ এই বোমাবাজির ঘটনায় তদন্ত করছে। অপরূপা পোদ্দার প্রাক্তন সাংসদ পুলিশের গায়ে হাত তুলেছে এবং রীতিমতো গুন্ডাগিরি করেছে। আমাকে এই ব্যাপারে কোনো কমেন্ট চাইবেন না প্লিজ, আমি আপনাদের কাছে হাত জোর করছি। যাদেরকে চাপ দেওয়া হচ্ছে যে তৃণমূলের থেকে দূরত্ব বাড়াও, ওই বালির শিবিরে গিয়ে নাম লেখাও, তাদের ক্ষেত্রে অভিযোগ থাকলেও পুলিশ যাচ্ছে না। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছেন তাদের এই মামলা, ওই মামলা, পুরনো মামলা, দেশি মামলা, মামলার পর মামলা এইভাবে দেওয়া হচ্ছে। উনিও আবার চার্টার্ড ব্যুরোক্র্যাটের একদম বৃত্তের ঘনিষ্ঠ একজন। কেউ যদি তদন্তের স্বার্থে বাধা দিতে চায়, বাধা তো আলটিমেটলি দিতে পারবেন না, সাকাম করতে হবে। তো এখনো আসলে ওই ধারণা রয়েছে যে পশ্চিমবঙ্গে কোনো পালাবদল হয়নি, সুতরাং যা খুশি করা যায়। ঋতব্রত কয়েকদিন আগে বলছিলেন, মনে পড়লো যে যেখানে যেখানে ওই তৃণমূলের কর্মীরা তারা আক্রান্ত হবেন বা কোথাও অবিচারের শিকার হবেন তারা গিয়ে পাশে দাঁড়াবেন, কারণ তারাই তো আসল তৃণমূল। মানে অপরূপা পোদ্দারকে তিনি তৃণমূলের কেউ বলে মনে করছেন না আর কি, ঘটনাচক্রে। যাই হোক, ওই বললাম সময়ের সঙ্গে সঙ্গে বিচার বোধও বদলে যায়। একটা জিনিস মনে হচ্ছিল জানেন তো, এটাও একটা গানের লাইন হঠাৎ করে মনে এসে গেল, আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম। মানে সব বদলে গেলে কত রকম কিছু চোখের সামনে ফুটে ওঠে, তো তাই সেই এখন ঋতব্রত ওই যে বদলে যাওয়ার সময়কে দেখতে পাচ্ছেন এবং এখন আইনের পথে চলে বলে তিনি বিশ্বাস করছেন। এতদিন বিশ্বাস করতেন না বা বুঝতে পারেননি হয়তো তিনিও, তো সেই রকম আর কি। নল কিশোর মম কোমল ননির সম, ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা। গানটা আপনারা ডেফিনেটলি শুনেছেন। মানেটা একবার ভাবুন তো, 1486 সালের 18ই ফেব্রুয়ারি শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল। সে রাতটা ছিল দোল পূর্ণিমা, আবার চন্দ্রগ্রহণও সেদিন ছিল। সন্ধেবেলা নিমাইয়ের জন্ম হয়। ধাইমা নবজাতককে যখন চাঁদের আলোয় তুলে ধরলেন, সেই গৌরবর্ণ দেহকে চাঁদের মতোই উজ্জ্বল লাগছিল। মনে হলো চাঁদের এক অনন্য রূপ মাটিতে নেমে এসছে। আর পরক্ষণেই তাতে গ্রহণের ছায়া পড়ল। শচীদেবী দেখলেন যে তার ছেলে ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা। শ্রী চৈতন্যকে নিয়ে এই গানটা ইদানিং কিন্তু খুব জনপ্রিয় হয়েছে, কারণ ঘুরে ঘুরে দেখছিলাম আসছে আর কি। সুতরাং নিশ্চিতভাবেই গানটা পুরনো, কিন্তু লোকজনের মনে হচ্ছে আর কি। আর বাংলার রাজনৈতিক কারবারিরা আজ 560 বছর পর দেখলেন ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা আজকের দিনে কীভাবে হতে পারে। বাংলার রাজনীতির গোরাচাঁদকে দেখলেন তারা, নামটা বদলে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার গোরাচাঁদের মতো সাদা ঝকঝকে বাড়ি, তাতে গ্রহণের ছায়া পড়ল। কেন বলছি? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভিউ কাটার লাগানো হয়ে গেল। মানে গ্রিলের ফাঁক দিয়ে, গেটের গ্রিলের ফাঁক দিয়ে এতদিন লোকজন উঁকিঝুঁকি মারছিল, বাড়ির ভেতরটা দেখা যেত।
তিনি বেরোচ্ছেন, গাড়িতে উঠছেন কিনা, এই সমস্ত দেখা ফেকা যেত, সেগুলো সব কিছুকে দৃষ্টির আড়ালে নিয়ে যাওয়া হলো। সোজা কথায় দৃষ্টিটাকে যাতে আটকে দেওয়া যায় সেই রকম একটা আড়াল তৈরি করে দেওয়া হলো। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতেও কিন্তু টিনের প্রাচীর বসেছে। সেই টিনের প্রাচীর, চীনের প্রাচীর নয়, মানে অলঙ্ঘনীয় নয়, এপার ওপার যাওয়া যায় আর কি, কিন্তু উঠোনটুকু তাতে আড়াল হয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠোন সেটা তো একসময় দ্রষ্টব্য জায়গা ছিল, তার সততার প্রতীক প্রচারের জলজান্ত প্রমাণ ওটা। ওই সাদামাটা উঠোনে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত এসেছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তখন অবশ্য উঠোন তো দূরের কথা, রাস্তাতেই, বাড়ির সামনের রাস্তাতেই সাধারণ মানুষের অবাধ চলাচলের কোনো উপায় ছিল না, অনুমতিই ছিল না। প্রচুর ব্যারিকেড ট্যারিকেড এসব ছিল, আপনারা জানেন, আর পাড়া প্রতিবেশীরা তা আরও বেশি করে জানেন, কারণ তারা ছিলেন প্রত্যক্ষ ভুক্তভোগী। তো এখন পালাবদল ঘটেছে, স্মার্ট ব্যারিকেড সরেছে, লোকজন চলাফেরা করছে। শুভেন্দু অধিকারী যেদিন শপথ নিচ্ছেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির উঠোনে রবীন্দ্র জয়ন্তী পালন করছিলেন, আপনাদের মনে আছে? যে কজন এসছিলেন হাতে গোনা ভুলে যান, মানে ওর থেকে পাড়ার ছোট পিকনিকেও বেশি ভিড় হয়। তারপর নিয়মিত বিধায়ক কাউন্সিলরদের তিনি পরপর প্রত্যেক সপ্তাহে নিয়ম করে মিটিংয়ে ডেকেছেন, আর হাজিরা ক্রমশ কমেছে, এটা আমরা জানি। এই শূন্যতা ঢাকতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় উঠোনটা ঢাকলেন? তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ির দরজায় এই আস্তরণ, এই আলাদা যে প্রতিবন্ধকতা, আড়ালটা, এটা লাগালেন কেন? তিনিও কি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমতুল্য মনে করেন তো বটে, এটা সবাই বলতেন আর কি, ওখানেও যা হয় তিনিও তাই করেন আর কি। নাকি এতদিন পাড়ার যে লোকেরা তার বাড়ির দিকে চোখ তুলে তাকাতে পারতেন না, তারা এখন নিয়মিত যে জ্বলন্ত দৃষ্টিতে গ্রিলের ফাঁক দিয়ে তাকিয়ে থাকে, সেটা সেই দৃষ্টিগুলো এসে তার গা জ্বালিয়ে দিচ্ছিল। এটাও কিন্তু চরিতামৃত, শ্রীচৈতন্য না, বাংলার রাজনীতির গোরাচাঁদের চরিতামৃত। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কালীঘাট রোডের ওপর বাড়ি, সেই কালীঘাট রোডের বাড়িতে এবার যে প্রধান যে গেট, সেই গেটে এবার লাগছে ভিউ কাটার, অর্থাৎ কিনা যে লোহার যে গেট রয়েছে সেই গেটে দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়ামের শিট দিয়ে সেই ভিউ কাটার লাগানো হচ্ছে, অর্থাৎ বাইরে থেকে যাতে কেউ সহজে ভেতরে দেখতে না পায় তার জন্যই কিন্তু এই ভিউ কাটার লাগানো হচ্ছে। আমরা দেখেছি যে এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফেস গার্ড করতে, অর্থাৎ কিনা কালীঘাটের বাড়িতে কিংবা যখন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তিনি যেতেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি যাতে সংবাদ মাধ্যম সহজে তুলতে না পারে তার জন্য আমরা দেখতাম যে ছাতা দিয়ে তার ফেস গার্ড করা হতো, বডি গার্ড করা হতো। আর এবারে দেখা যাচ্ছে একদম যে তার যে কালীঘাট রোডের যে বাড়ি রয়েছে, সেই কালীঘাট রোডের বাড়িতে একদম যে প্রধান দরজা রয়েছে, প্রধান যে গেট রয়েছে লোহার, সেখানে অ্যালুমিনিয়ামের শিট দিয়ে ভিউ কাটার লাগানো হচ্ছে, যাতে বাইরে থেকে সহজে কেউ ভেতরে দেখতে না পায়, সেই জন্যই কিন্তু এই ভিউ কাটার লাগানো হচ্ছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই টিনের পর্দা, অ্যালুমিনিয়ামের পর্দা লাগানোর আরেকটা কারণ থাকতে পারে। তিনি সম্ভবত ওই ডিমের হামলার থেকে বাঁচতে চাইছেন আর কি, মানে সোনারপুরে গিয়ে ডিমের যে আঘাত তার গায়ে লেগেছিল, ওটা আসলে গায়ে না, তার মনে লেগেছে, গভীর রেখাপাত করেছে। আর যদিও হাইকোর্ট, ওই বললাম, ডিম থেরাপি নিয়ে গাইডলাইন বেঁধে দিয়েছে, কিন্তু মানুষকে এখন আর তারা বিশ্বাস করতে পারছেন না, বিশ্বাস নেই, কখন বেলাইন হয়ে যায়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উঠোনে অভিষেককে ছাতা দিয়ে আড়াল করা হয়েছিল, আর তারপরে উঠোনে টিনের পর্দা লাগানো হয়। এবার অভিষেকের বাড়িতে এরকমভাবে ধাতব পর্দা লাগানো হলো। এবার অভিষেক তার মানে নিজের বাড়ির ওই পর্দা ঢাকা উঠোন থেকে গাড়িতে উঠবেন, আর 100 মিটার দূরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্দা ঢাকা উঠোনে গিয়ে নামবেন। কেউ মুখ দেখতে পাবে না, দেখতে না পারলে টিপও করতে পারবে না। মানে ওইভাবে যে ধাতব পর্দা দেওয়া হলো, তাতে দৃষ্টির পাশাপাশি ডিমও আটকে যাবে। প্রাচীন ভারতে না অসূর্যম পশ্যা বলে একটা কথা ছিল, জানেন তো, মানে সেই সমস্ত রাজকুমারী বা মানুষজন যারা কোনো দিন সূর্যের মুখ দেখতেন না। বর্তমান বাংলার রাজনীতিতে কি এই অসূর্যম পশ্চার নবতম উদাহরণটা এবার আমরা দেখতে চলেছি? কিন্তু একটা কথা বলুন তো, মানুষের সঙ্গে যদি এভাবে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, তাহলে রাজনীতিটা করবেন কি করে? অবশ্য না, এটারও একটা রাস্তা আছে।
সেই উপায় লকডাউন আমাদের দেখিয়ে দিয়েছে। কিন্তু বাড়িতে বসে অফিস করা যদি যায় তাহলে বাড়িতে বসে রাজনীতিও করা যায়, এটা আমরা বুঝে গেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো সেই রাস্তাতেই হাঁটছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ফের একটা পোস্ট করা হয়েছে, এক ডাকে অভিষেক, ডাকুন অভিষেককে পাওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এই ভোট পরবর্তী হিংসা আর মিথ্যে মামলায় যাদের ফাঁসানো হয়েছে বলে কালীঘাট তৃণমূলের অভিযোগ, তারা ফোন করতে পারবেন, তা বলে যখন তখন ফোন করা যাবে না। কিন্তু রাত বিরেতে যদি বিপদ ঘটে তাও তখন ফোন করতে পারবেন না, সকাল 9টার আগে ফোন করা যাবে। আর সন্ধে 6টার পর হেল্প বন্ধ, মানে সন্ধে 6টা অবধি হেল্পলাইন চালু থাকবে আর কি, তারপর আর হেল্প থাকবে না। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়ার্ক ফ্রম হোম রাজনীতিতে 9 ঘন্টার কর্পোরেট চাকরির মতো একটা ব্যাপার রয়েছে, এটা কিন্তু আপনাদের মানতে হবে। উনি রাজনীতিটাও করতেন কর্পোরেট ঢঙে, ওই আইপ্যাক এনে, এবার সেই ধারাবাহিকতাটা তিনি বজায় রেখেছেন। এবং এটার থেকে কিন্তু বলতে পারবেন বাংলার রাজনীতিতে একটা নতুন ধারার জন্ম হলো। কিন্তু মুশকিল তো অন্য জায়গায়, জন্ম তো হলো, স্বীকৃতিটা কে দেবে? অভিষেকের পার্টি তো বলছে এটা তার ফ্রিল্যান্সিং। কালীঘাট তৃণমূলের নাকি এই এক ডাকে কর্মসূচিতে কোনো সায় নেই, মানে অনুমতি নেই। কুণাল ঘোষ তিনি তো এই মুহূর্তে আর কি ওই কালীঘাট তৃণমূলের একমাত্র মুখ আর কি, সেই অর্থে বক্তব্য যা শোনা যায় তার মুখ দিয়েই শোনা যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি কিছু বক্তব্য রাখেন, যেরকম কর্মী সভায় রেখেছিলেন, সেটা তার মোবাইলের থ্রুতেই রাখেন আর কি। তো কুণাল ঘোষ বলে দিয়েছেন ওয়ার্কিং কমিটিতে এই সমস্ত নিয়ে কোনো আলোচনা হয়নি। এই বক্তব্যটা কিন্তু একটা লক্ষ্য করার মতো বিষয়। অভিষেক প্রতিদিন বিকেলে কালীঘাটে যাচ্ছেন, মিটিং করছেন, কিন্তু কালীঘাট তৃণমূল বলছে তার কর্মসূচি দলের কর্মসূচি না। তাহলে হলোটা কি বলুন তো? কালীঘাট তৃণমূলেরও কি আর অভিষেকের প্রতি কোনো সহানুভূতি নেই? মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 58 জনকে সঙ্গে নিয়ে চলে গেছে, তিনি স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেই বলেন কোন অভিষেক। এবার মমতা অনুগামী কুণাল ঘোষও বললেন অভিষেক রাজনৈতিক কর্মসূচি যেটা নিয়েছেন সে সম্পর্কে তিনি কিছু জানেন না। তাহলে তৃণমূল কর্মীদের কাছে কি বার্তা গেল? অভিষেকের কর্মসূচি দলীয় কর্মসূচি নয়, এবং অফার মাত্র সকাল 9টা থেকে 6টা পর্যন্ত সীমাবদ্ধ। এত বাধ্যবাধকতা, এত শর্ত মেনে অভিষেকের এক ডাকে কেউ সাড়া দেবে? এবং তার থেকেও বড় প্রশ্ন, যিনি নিজেই একাধিক মামলায় জর্জরিত, যিনি আদালতের দরজায় দরজায় সাহায্যের জন্য ঘুরছেন, তিনি অন্যকে মামলার গ্রাস থেকে মুক্ত হতে সাহায্য করবেন কি করে? এবং তার থেকেও বড় কথা, আরও একটা জায়গা আছে দলের ভেতর। মানে দেখুন, দল থেকে যারা চলে গেছেন, মানে ধরুন দলটা নিয়েই চলে গেছেন ঋতব্রতরা, তারা যেগুলো বলছেন তারা একটা মানে হয়, কিন্তু কুণাল ঘোষ যেরকম ধাপে ধাপে তার দিকে আক্রমণ শানাচ্ছেন, এইটা কি কালীঘাট তৃণমূলের অনুমোদিত? মানে দলনেত্রীর অনুমোদন সাপেক্ষেই কি তিনি আক্রমণটা এইভাবে ধাপে ধাপে সরাসরি অভিষেকের দিকে শানাচ্ছেন? কারণ তিনি কিন্তু এই যে অভিষেক তার গলার স্বর দেওয়া নিয়ে বিভিন্ন রকম টালবাহানা করছেন, স্বর দিতে যাওয়া, সেটা নিয়েও স্পষ্ট বলে দিয়েছেন। তাকে ডাকা হলে তো তিনি নাচতে নাচতে গিয়ে স্বর দিয়ে এসছেন, কিন্তু অভিষেক কেন ভয় পাচ্ছেন সেই প্রশ্ন তুলেছেন। এই বার্তাগুলো, এগুলো কি অভিষেককে আরও বেশি করে লোকচক্ষুর আড়ালে বা ঘেরাটোপের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা? আমাকে একবার একটি কেসে ভয়েস টেস্টের জন্য বলেছিল, আমি তো নাচতে নাচতে গিয়ে দিয়ে এলাম। আমার তো জানারও খুব কৌতূহল ছিল ভয়েস টেস্ট কিভাবে হয়, কি হয়। সে একটা রুদ্ধশ্বাস ব্যাপার, নানা রকম যন্ত্রপাতি, আওয়াজ পড়ানো, সে মারাত্মক ব্যাপার। ভয়েস চয়েস স্যাম্পল চেক করার কি আমি তো বুঝতে পারছি না। তো স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে উনি কি বলেছেন, গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে উনি বলেছিলেন সেই সময় যে আমরা ডিজে বাজাবো, ডিজে শোনাবো, এই করব। দেখুন, কুণাল ঘোষ কিন্তু কৌশলে বলে দিলেন, তার কাছে যখন কণ্ঠস্বরের নমুনা চাওয়া হয়েছিল তিনি নাচতে নাচতে দিয়ে এসেছিলেন,
মানে তদন্তে তিনি নির্ভয়ে সহযোগিতা করছিলেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্ত থেকে বাঁচতে কোর্টে কোর্টে ছোটাছুটি করছেন। এবার কুণাল যেটা বলেননি সেই প্রশ্নটা দলের কর্মীদের মনের মধ্যে জাগতেই পারে, তদন্তের মুখোমুখি হতে এত ভয় পাচ্ছেন কেন? উনি তো বলেই দিয়েছেন যে ওটা ওনারই গলার স্বর, নাকি অভিষেক তিনি ভাবছেন যে গলার স্বরটা একবার চলে গেলে নেওয়া তো হবে একটা কেসের জন্য, কিন্তু সেটা আদালতের নির্দেশ সাপেক্ষে বা অনুমতি সাপেক্ষে নেওয়া, তো ফলে সরকারিভাবে স্টোর হয়ে গেল, তো ফলে আরও কি কি জায়গা আছে আর কার কার সামনে, মানে ওই কালীঘাটের কাকু ঠাকু এরকম বিভিন্ন লোকের তো এর আগে ভয়েস টেস্ট করা হয়েছে, কার সাথে সেই ভয়েস মিলিয়ে দেখা হবে কোন কোন কথোপকথন তার মাধ্যমে কোথাও মান্যতা পেয়ে যাবে এবং তার ফলে তিনি কতটা ফাঁসতে পারেন, এটা ভেবেই কি অভিষেক এড়িয়ে চলছেন? দেখুন, ওই বললাম, যার যত ক্ষমতা সে যদি ততটা দায়িত্ববান না হন তাহলে এরকমই সমস্যা হয়, এখনও তাই। এবার এগুলো তো নেতিবাচক দিক, ইতিবাচক দিকের কথা বলি কিছু। দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা অর্জুন সিং কিন্তু প্রমাণ করে দিয়েছেন, দায়িত্ব পেয়ে তিনি দায়িত্বশীল হয়েছে। যে বাহাদুরির সাথে ব্যারাকপুরের তিনি রাজনীতিটা করতেন, সেই মানে একটা দাপট ছিল, তো একটা ল্যাঙ্গুয়েজ ছিল, একটা বডি ল্যাঙ্গুয়েজ, সেই মানুষটা বেপরোয়া ছিল, সেই মানুষটা অনেক কিছু করতো টরতো, জঙ্গিপনা করতো, সেগুলো সবাই টেকেছেন আর কি, সেগুলো শ্রমিক নেতা হিসেবে সেটা কাজে লাগে, বা ওই ব্যারাকপুরের মতো প্রায় চম্বল মার্কা রাজনীতিতে এটা খুব দরকার। কিন্তু এখন তো তিনি দায়িত্বশীল দলের দায়িত্বশীল মন্ত্রী, সুতরাং এখন তিনি পুরোপুরি প্রশাসক, শ্রমিক মালিক দুপক্ষের স্বার্থ দেখাটা তার কর্তব্য এবং তার মাধ্যমে রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ করাটাও তার দায়িত্ব করেছেন, যার ফলে শ্রমক্ষেত্রে সুখবর পাওয়া যাচ্ছে। নৈহাটি আর কাকিনাড়ার দুটো চটকল দুদিনে খুলেছে। এবার খেয়াল করে দেখুন, আর কয়েক মাস পরে পুজো, সচরাচর আমরা এই সময়গুলোতে কি দেখতাম, পুজোর কয়েক মাস আগে চটকলগুলোতে কাজকর্ম বন্ধের নোটিশ ঝুলতো, বোনাস সংক্রান্ত ঝামেলাগুলো, সেগুলোকে নিয়ে ওই শ্রমিকের সাথে মালিকের ঝামেলা, সব চটকলে তালাও। আর এবার সেখানে চটকলের দরজা খুলছে, একটা বদল। শ্রমমন্ত্রী অর্জুন সিং বলছেন শ্রমিক মালিক দুপক্ষকেই পরস্পরের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। এবার মন্ত্রী যখন সেটা বলছেন, তার মানে আপনাদের বুঝতে হবে মন্ত্রী তিনি দায়িত্ব সম্পর্কে সচেতন হয়েছেন এবং যার জন্য তিনি কিন্তু নিজের পুরনো অবতার একদম বদলে ফেলেছেন। শ্রমিককেও কাজ করতে হবে, শ্রমিককেও নিজের ডিউটিটা পুরো করতে হবে, আর মালিক পক্ষকেও মানে শুধু কাজ করাবো, তাদের সুযোগ সুবিধা দেবো না, এটাও চলবে না। একটা ব্যালেন্স কাজ করা, সরকারের কাজ হলো বোথ পার্টিকে ব্যালেন্স করে একটা টেবিলে আনা, আর সবার যাতে সুবিধা হয়, ইন্ডাস্ট্রি চলে একটা বার্তা যায়। দেখুন, বার্তা যেখান থেকে আসুক, এই বার্তাটা একটা ইতিবাচক বার্তা, সেটা কিন্তু খুব জরুরি ছিল। এবং চটকল থেকে এই বার্তাটা আসবে এটা আমরা অনেকটা বুঝতে পেরেছিলাম বা আশা করেছিলাম, যেদিন দেখেছিলাম এই চট দিয়ে মোড়া একটা ফাইলের মধ্যে বাজেট বক্তৃতাটা নিয়ে যাচ্ছেন আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ফলে সেটা একটা ইঙ্গিতবাহী ছিল। এই বললাম না, রাজনীতিকরা যা করেন তার মধ্যে একটা ইঙ্গিত থাকে, সেই ইঙ্গিতটাই বাস্তবায়িত হলো এই দুটো চটকল খোলার মধ্যে দিয়ে। মনে পড়ে যাচ্ছে জানেন তো, অমিতাভ বচ্চন আর রাজেশ খান্নার ওই নমক হারাম ছবিতে একটা সংলাপ ছিল, শ্রমিক যেদিন কাজে যায় না সেদিন তার বাড়িতে চুলা নয়, তার পেট জ্বলে। এবার অন্তত বেশ কিছু বাড়িতে পুজোর সময়ও চুলা জ্বলবে। এটাই এই দায়িত্বটা যদি সবাই মিলে পালন করতে থাকেন, তাহলে নিশ্চয়ই সব বাড়িতেই চুলো জ্বলবে এবং এটাই সাধারণ মানুষ হিসেবে আমাদের সব থেকে বড় প্রত্যাশা।